আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। হিজবুল্লার নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। আবারও ইসরায়েল সফরে মোদি, মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের নতুন চাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতাবা খামেনিকে হত্যার পরিকল্পনাসহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো এখন আলোচনার চেয়ে সামরিক সংঘাতের সম্ভাবনাই বেশি দেখছে। ইসরায়েলি সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহান্তেই হামলার আশঙ্কার কথা শোনা যাচ্ছিল, তবে ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের উপদেষ্টাদের মতে, প্রেসিডেন্ট সব পথ খোলা রাখছেন এবং যে কোনো মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি অবশ্য জানিয়েছেন, তারা একটি লিখিত প্রস্তাব তৈরির কাজ করছেন, যা আগামী কয়েকদিনের মধ্যে পেশ করা হবে। তিনি দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি যে কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে, তা নিশ্চিত করতে প্রযুক্তিগত পদক্ষেপ ও রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। হিজবুল্লার নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পোরেস আইআরজিসির কর্মকর্তারা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসি কর্তাকর্তারা। খবর দ্য জেরুসালেম পোস্টের। আরব সংবাদমাধ্যমগুলো শনিবারের ২১ ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন এক সময়ে এল যখন হিজবুল্লাহ ও ইরান উভয় পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে ১৪ মাসের লড়াইয়ে এই সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা আরও বলেন, লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার হাতে থাকে অসীম রাজনৈতিক শক্তি,
কিন্তু এই ক্ষমতার আড়ালে তাকে মেনে চলতে হয় এমন কিছু কঠোর নিয়ম যা একজন সাধারণ নাগরিকের জন্য খুবই স্বাভাবিক। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ কার্লা মাস্ত্রাচ্চিও এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ডেভিন শিন্ডলারের আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্টের জীবনের এমন কিছু অদ্ভুত চমকপ্রদ সীমাবদ্ধতা। গাড়ি চালানোর সুযোগ নেই। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব থাকাকালীন, এমনকি দায়িত্ব ছাড়ার পরেও অনেক ক্ষেত্রে খোলা রাস্তায় গাড়ি চালাতে পারেন না। নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস সবসময় চালকের আসনে থাকে। এর আগে লিন্ডন বি জনসন ছিলেন শেষ প্রেসিডেন্ট যিনি নিজেই গাড়ি চালিয়েছেন। তবে ক্যাম্প ডেভিডের মতো সুরক্ষিত ব্যক্তিগত এলাকায় তারা সাইকেল চালানো বা হাঁটার সুযোগ পান। সাধারণ ইলেকট্রনিক ডিভাইসে নিষেধাজ্ঞা। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্টরা বাজার থেকে কেনা সাধারণ স্মার্টফোন বা গ্যাজেট ব্যবহার করতে পারেন না। বারাক ওবামা তার প্রিয় ব্ল্যাকবেরি ব্যবহারের জন্য অনেক লড়াই করেছিলেন, যা পরে বিশেষভাবে সুরক্ষিত করে তাকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়। একইভাবে জো বাইডেনকেও তার অ্যাপল ওয়াচ বা পলিটন বাইকটি ব্যবহারের আগে কঠোর নিরাপত্তা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বাণিজ্যিক এয়ারলাইন। প্রেসিডেন্ট চাইলেই সাধারণ যাত্রীবাহী বিমানে ভ্রমণ করতে পারেন না। যদিও তার জন্য এয়ারফোর্স ওয়ানের মতো বিলাসবহুল ব্যবস্থা থাকে, তবুও সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে বিমানে ওঠার কোনো সুযোগ তার নেই। আবারও ইসরায়েল সফরে মোদি, মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের নতুন চাল। আগামী বুধবার ২৫শে ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল যাচ্ছেন। দীর্ঘ ৯ বছর পর এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর। ২০১৭ সালে তার প্রথম সফরটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল যাত্রা। মোদির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারতসহ শতাধিক দেশ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলেও ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি নয়াদিল্লির সমর্থন আগের তুলনায় কিছুটা স্থিমিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারত ও ইসরায়েলের এই ঘনিষ্ঠতা কিন্তু সবসময় এমন ছিল না। ১৯৩০ ও ৪০-এর দশকে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত দৃঢ়ভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিল। ১৯৩৮ সালে গান্ধী লিখেছিলেন, ফিলিস্তিন আরবদের জন্য ঠিক তেমনই যেমন ইংল্যান্ড ইংরেজদের জন্য। ১৯৪৭ সালে ভারত জাতিসংঘের ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছিল এবং ১৯৪৯ সালে ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ লাভের বিরোধিতাও করেছিল। ১৯৫০ সালে ভারত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও আরব দেশগুলোর অনুভূতি ও ফিলিস্তিনি স্বার্থের কথা বিবেচনা করে পরবর্তী ৪ দশক কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। ১৯৬০ ও ৭০-এর দশকে ভারতের প্রকাশ্যে সমর্থন ফিলিস্তিনিদের দিকে থাকলেও নেপথ্যে ইসরায়েলের সাথে একটি গোপন সামরিক সম্পর্ক গড়ে ওঠে। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করেছিল। তবে ভারত তখনও ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত ছিল। ১৯৭৪ সালে ভারত প্রথম অনারব দেশ হিসেবে পিএলওকে ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় এবং ইয়াসির আরাফাতের সাথে ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।